এটা বোঝা খুব দরকারি যে আজকের এই অখণ্ড জার্মানি কিন্তু সব সময় এমন ছিল না। এর পেছনে একটা লম্বা, বেশ জটিল প্রক্রিয়া আছে। 19 শতকে ইউরোপের মানচিত্রে একটা বিশাল পরিবর্তন ঘটেছিল, জার্মানির একত্রীকরণ। ভাবুন, শত শত ছোট ছোট জার্মানভাষী রাজ্য, তারা সব মিলে একটা শক্তিশালী জাতিরাষ্ট্রের জন্ম দিল। হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা ওই গল্পটাই, সেই পথ চলাটা আর কি, সেটাই একটু খুঁটিয়ে দেখব। বিশেষ করে অটো ফন বিসমার্কের ভূমিকা তো আছেই। আর আজকের যে জার্মানিকে আমরা চিনি, সেই রূপে পৌঁছানোর ধাপগুলো কি ছিল। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। একত্রীকরণের আগে 19 শতকের শুরুর দিকে জার্মানভাষী এই এলাকাগুলোর অবস্থাটা ঠিক কেমন ছিল? অবস্থাটা ছিল খুবই অগোছালো। নেপোলিয়নের যুদ্ধেরও আগে যদি দেখেন, প্রায় 300-র বেশি ছোট, বড়, মাঝারি স্বাধীন রাজ্য ছিল। ভাবা যায়, কাগজে কলমে তারা হয়তো পবিত্র রোমান সাম্রাজ্যের অংশ ছিল, কিন্তু আসলে এর তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না বললেই চলে। পরে নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসে এটাকে একটু সরল করা হয়। তৈরি হয় প্রায় 39টা রাজ্যের একটা দুর্বল জার্মান কনফেডারেশন, যার নেতৃত্বে ছিল অস্ট্রিয়া। রাজনৈতিকভাবে তারা এতটাই আলাদা আর বিচ্ছিন্ন ছিল যে এই কনফেডারেশন ঐক্যের জন্য যথেষ্ট ছিল না। তার রাজ্যগুলোর মধ্যে প্রধান মিল ছিল শুধু ভাষা, সংস্কৃতি বা শাসন ব্যবস্থা, এসবই কি অনেক ফারাক ছিল? হ্যাঁ, ভাষার মিলটাই ছিল বলতে গেলে মূল, কিন্তু এছাড়াও স্থানীয় সংস্কৃতি, প্রথা, ধরুন অর্থনৈতিক অবস্থা, এমনকি ধর্মীয় বিশ্বাসেও বেশ পার্থক্য ছিল, বিশেষ করে উত্তরের প্রোটেস্ট্যান্ট আর দক্ষিণের ক্যাথলিকদের মধ্যে। রাজনৈতিকভাবেও তারা ছিল একে অপরের প্রতিযোগী, ফলে এক হওয়ার ধারণাটা তখনও খুব একটা সাধারণ মানুষ বা শাসকদের মধ্যে তেমন জোরালো ছিল না। আর ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কোথায় ছিল তখন? কারা ছিল প্রধান খেলোয়াড়? দেখুন, ঐতিহ্যগতভাবে ভিয়েনা কংগ্রেসের পর থেকে অস্ট্রিয়ান সাম্রাজ্যই ছিল জার্মান কনফেডারেশনের সবচেয়ে প্রভাবশালী শক্তি। হ্যাবসবার্গ সম্রাটদের একটা পুরনো দাপট ছিল আর কি। ঠিক। কিন্তু একই সময়ে পূর্ব দিকে প্রুশিয়া, সে কিন্তু ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল। তাদের সামরিক শক্তি, প্রশাসনিক দক্ষতা আর অর্থনৈতিক উদ্যোগ, এগুলোর কারণে প্রুশিয়া 19 শতকের মাঝামাঝি সময়ে এসে অস্ট্রিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আচ্ছা, এই অস্ট্রিয়া-প্রুশিয়া দ্বন্দ্ব, হ্যাঁ, এই দ্বন্দ্বটাই কিন্তু জার্মানির ঐক্যত্রীকরণের পথটা ভমনগম তৈরি করে দিয়েছিল। বেশ, এই যে এত বিভেদ, এত প্রতিদ্বন্দ্বিতা, এখান থেকে ঐক্যের ভাবনাটা জোর পেল কিভাবে? জাতীয়তাবাদী চেতনার জন্ম হলো কি করে? এখানে নেপোলিয়নের যুদ্ধের একটা বেশ বড় ভূমিকা ছিল, যদিও পরোক্ষভাবে। যখন ফরাসি বাহিনী জার্মান এলাকাগুলো দখল করে নেয়, তখন ওই ফরাসি আধিপত্যের বিরুদ্ধে একটা সাধারণ জার্মান পরিচিতির বোধ তৈরি হতে শুরু করে। আচ্ছা, বাইরের শক্তির বিরুদ্ধে এক হওয়ার। একদম, মানুষ নিজেদের প্রথমত জার্মান হিসেবে ভাবতে শুরু করে, ফরাসি শাসনের বিরুদ্ধে একটা ঐক্যের দরকার অনুভব করে। যদিও নেপোলিয়নের উদ্দেশ্য ছিল নিজের শাসনকে সহজ করা, কিন্তু ওই পদক্ষেপগুলো অজান্তেই পুরনো কিছু ভেদাভেদ কমাতে সাহায্য করে, একটা বৃহত্তর কাঠামোর আইডিয়া দেয়। পরে নেপোলিয়নের পতনের পর যখন ভিয়েনা কংগ্রেসে অস্ট্রিয়ার নেতৃত্বে ওই জার্মান কনফেডারেশন তৈরি হলো, তখন কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, ছাত্ররা, যেমন বুশেনশাফটেন আন্দোলন আর বুদ্ধিজীবীদের মধ্যে একটা সত্যিকারের একীভূত শক্তিশালী জার্মানির আকাঙ্ক্ষা বেশ তীব্র হয়ে ওঠে। তারা ভিয়েনা কংগ্রেসের ওই ব্যবস্থায় সন্তুষ্ট ছিল না? না, তারা মনে করেছিল এটা যথেষ্ট নয়, এটা বাইরের শক্তিদের চাপানো ব্যবস্থা। কিন্তু শুধু এই আকাঙ্ক্ষা বা আবেগ দিয়ে তো হবে না, কোনো বাস্তব পদক্ষেপ কি নেওয়া হয়েছিল, ধরুন অর্থনৈতিক ক্ষেত্রে, যা এই ঐক্যের পথটা খুলে দেয়? হ্যাঁ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 1818 সাল থেকে প্রুশিয়ার উদ্যোগে একটা শুল্ক সংঘ বা কাস্টমস ইউনিয়ন জোলভেরাইন তৈরির কাজ শুরু হয়। এটা কি সফল হয়েছিল? দারুণভাবে। ধীরে ধীরে 1836-এর মধ্যে প্রায় সবকটা গুরুত্বপূর্ণ জার্মান রাজ্য, অবশ্য অস্ট্রিয়া বাদে, এতে যোগ দেয়। এর ফলে কি সুবিধা হলো? রাজ্যগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ শুল্ক বাধাগুলো ছিল, সেগুলো উঠে গেল, ব্যবসা বাণিজ্য করা অনেক সহজ হয়ে গেল, আর এর ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নতিও হলো বেশ। তার অর্থনৈতিকভাবে রাজ্যগুলো কাছাকাছি এলো। ঠিক তাই। আর এর একটা বড় রাজনৈতিক দিকও ছিল।
এই অর্থনৈতিক ঐক্যের মাধ্যমে প্রুশিয়া কিন্তু কার্যত জার্মানির অর্থনৈতিক নেতৃত্বে চলে এলো, যা পরে তাদের রাজনৈতিক নেতৃত্ব দখলের পথটাও অনেকখানি খুলে দিয়েছিল। ইন্টারেস্টিং। অনেক ঐতিহাসিক তো মনেই করেন যে রাজনৈতিক একত্রীকরণের আসল ভিত্তিটাই এই জোলবেরাইনি তৈরি করে দিয়েছিল। বেশ, অর্থনৈতিক ভিত্তি তৈরি হলো, জাতীয়তাবাদী চেতনাও জোরদার হচ্ছে, কিন্তু তারপরেও তো 1848 সালের বিপ্লব ব্যর্থ হলো। ফ্র্যাঙ্কফুর্টে পার্লামেন্ট বসেছিল, সংবিধান তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হলো না। কেন এই ব্যর্থতা? দেখুন, 1848-এর বিপ্লবটা ছিল মূলত উদারনৈতিক, মানে লিবারাল আর গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট একটা সংবিধানও তৈরি করে ফেলেছিল। তারা প্রুশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলহেমকে অস্ট্রিয়াকে বাদ দিয়ে একটা ছোট জার্মানির সম্রাট হওয়ার প্রস্তাব দেয়। রাজা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার যুক্তি ছিল, রাজার ক্ষমতা আসে ঈশ্বর প্রদত্ত অধিকার থেকে, জনগণের দেওয়া মুকুট তিনি পড়বেন না। তাছাড়া পুরনো অভিজাত শ্রেণী অস্ট্রিয়া, এরাও এই বিপ্লবের ঘোর বিরোধী ছিল। সেনাবাহিনীও শেষ পর্যন্ত রাজার প্রতি অনুগত ছিল, ফলে বিপ্লব দমন করা হয়। এই ব্যর্থতা একটা কঠিন সত্যি সামনে নিয়ে এসেছিল। সেটা হলো 19 শতকের ইউরোপে শুধু ভালো কথা, আদর্শ, জনগণের ইচ্ছা বা পার্লামেন্টে বসে প্রস্তাব পাশ করে ক্ষমতার কেন্দ্র বদলানো বা একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব নয়। তার জন্য অন্য কিছুর প্রয়োজন ছিল। হ্যাঁ, তার জন্য দরকার ছিল বাস্তববাদী রাজনৈতিক চাল, প্রয়োজনে কঠোর নীতি এবং দরকার হলে সামরিক শক্তির ব্যবহার, যা ওই উদারপন্থীরা পারেনি বা চায়নি। আর ঠিক এখানেই মঞ্চ তৈরি হয় অন্যরকম এক নেতৃত্বের জন্য। আর সেই নেতৃত্ব দিতে এলেন অটো ভন বিসমার্ক। 1861-তে প্রথম ভিলহেলম প্রুশিয়ার রাজা হলেন, আর পরের বছরই 1862-তে তিনি বিসমার্ককে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। বিসমার্ক ছিলেন যাকে বলে আপাদমস্তক রিয়েল পলিটিকের ধারক ও বাহক, মানে চরম বাস্তববাদী। তিনি আদর্শ বা আবেগের চেয়ে রাষ্ট্রের স্বার্থ আর ক্ষমতা বৃদ্ধিকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তিনি বিশ্বাস করতেন সেই সময়ের যে বড় বড় সমস্যা, সেগুলোর সমাধান বক্তৃতা দিয়ে বা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে হবে না। তার ওই বিখ্যাত উক্তিটা তো আছেই, ব্লাড অ্যান্ড আয়রন। এগুলোর সমাধান হবে লৌহ ও রক্ত দিয়ে, অর্থাৎ কূটনীতি যেখানে শেষ সেখানে সামরিক শক্তি আর যুদ্ধ। জার্মানির একত্রীকরণকেও তিনি প্রুশিয়ার স্বার্থ আর ক্ষমতা বাড়ানোর একটা উপায় হিসেবেই দেখেছিলেন, আর সেই লক্ষ্যেই এই নীতি তিনি প্রয়োগ করেন। কিন্তু এই লৌহ রক্ত নীতি প্রয়োগ করতে গেলে তো জোরদার সামরিক শক্তি আর অর্থনৈতিক ক্ষমতা দরকার। বিসমার্ক সেই প্রস্তুতিটা নিলেন কিভাবে? দেশের ভেতরের রাজনীতি সামলাতেও তো হয়েছে নিশ্চয়ই। একদম ঠিক। বিসমার্ক জানতেন দুটোই লাগবে। প্রথমত, তিনি পার্লামেন্টের তীব্র বাজেট বিরোধিতা সত্ত্বেও রাজার সমর্থনে সামরিক সংস্কার আর আধুনিকীকরণের কাজ জোর কদমে চালিয়ে যান। সেনাবাহিনীতে নতুন প্রযুক্তি আনলেন, উন্নত প্রশিক্ষণ, দ্রুত সেনা সমাবেশের ব্যবস্থা করলেন। একই সঙ্গে প্রুশিয়ার শিল্প আর অর্থনৈতিক শক্তি বাড়ানোর দিকেও তিনি খুব নজর দিয়েছিলেন। দ্বিতীয়ত, দেশের ভেতরে নিজের ক্ষমতাকে পোক্ত করার জন্য তিনি একটা ডুয়েল পলিসি নিলেন। একদিকে যেমন উদারপন্থী বা ক্যাথলিক চার্চের রাজনৈতিক প্রভাব কমাতে কিছু ব্যবস্থা নিলেন, যেটাকে পরে কাল্টুরকাম্ফ বলা হয়। এমনি আবার অন্যদিকে ওই সময়ে যে সমাজতান্ত্রিক আন্দোলন বাড়ছিল, সেটাকে দুর্বল করতে আর শ্রমিক শ্রেণীর সমর্থন পেতে তিনি সেই যুগের তুলনায় বেশ আধুনিক কিছু সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম চালু করেন। যেমন ধরুন স্বাস্থ্য বিমা, দুর্ঘটনা বিমা, বার্ধক্য পেনশন। এর আসল উদ্দেশ্য ছিল ভেতরের স্থিতিশীলতা বজায় রাখা আর রাজার ক্ষমতাকে আরও মজবুত করা, যাতে বাইরের লক্ষ্যগুলো পূরণ করতে সুবিধে হয়। বাহ, বেশ দূরদর্শী পরিকল্পনা। একদিকে সামরিক অর্থনৈতিক প্রস্তুতি, অন্যদিকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। কিন্তু শুধু শক্তি দিয়ে তো ইউরোপের ওই জটিল পরিস্থিতিতে কাজ হবার কথা না। বিসমার্কের কূটনীতি কতটা জরুরি ছিল? অনেকে বলেন যুদ্ধ জেতার আগেই নাকি তিনি টেবিলে অর্ধেক জিতে যেতেন। কথাটা খুব একটা ভুল নয়। কূটনীতি ছিল বিসমার্কের সবচেয়ে বড় অস্ত্র, মানে তুরুপের তাস। তিনি ইউরোপের অন্য শক্তিগুলোর আপসী সম্পর্ক, তাদের কার কি স্বার্থ, কার কোথায় দুর্বলতা, এগুলো খুব ভালো বুঝতেন। সেগুলোকে তিনি প্রুশিয়ার সুবিধার জন্য ব্যবহার করতেন।
তার মূল লক্ষ্য ছিল প্রত্যেকটা যুদ্ধের আগে তার সম্ভাব্য প্রতিপক্ষকে ডিপ্লোম্যাটিক্যালি একা করে ফেলা, আর প্রুশিয়ার পক্ষে হয় মিত্র জোগাড় করা, না হলে অন্তত অন্যদের নিউট্রাল রাখা। মানে এক ঘরে করে দেওয়া। ঠিক। তিনি জানতেন একসাথে একাধিক বড় শক্তির বিরুদ্ধে লড়া প্রুশিয়ার পক্ষে সম্ভব না, তাই তিনি খুব মেপে মেপে ধাপে ধাপে এগিয়েছিলেন। এই কৌশল প্রয়োগ করেই তো তিনি ওই 3টি বিখ্যাত যুদ্ধ লড়েন এবং জেতেন। প্রথমটা ছিল 1864 সালে ডেনমার্কের সাথে যুদ্ধ। স্লেশভিগ আর হোলস্টাইনের বিষয়টা ঠিক কী ছিল? স্লেসভিগ আর হোলস্টাইন এই দুটো অঞ্চলের জনসংখ্যার একটা বড় অংশ ছিল জার্মানভাষী, কিন্তু এগুলো ছিল ডেনমার্কের রাজার অধীনে, যদিও তাদের একটা বিশেষ আয়ত্তশাসিত স্ট্যাটাস ছিল। সমস্যাটা হলো যখন ডেনমার্ক ওই অঞ্চল দুটোকে পুরোপুরি নিজেদের সংবিধানের আওতায় এনে ওই বিশেষ মর্যাদাটা কেড়ে নেওয়ার চেষ্টা করল, তখন জার্মান জাতীয়তাবাদীরা খুব রেগে যায়। বিসমার্ক এই সুযোগটাই নিলেন। তিনি খুব কৌশলে অস্ট্রিয়াকে পাশে টানলেন, কারণ অস্ট্রিয়াও জার্মান কনফেডারেশনের নেতা হিসেবে এই ইস্যুতে জড়িত না হয়ে পারল না। যৌথ বাহিনীর কাছে ডেনমার্ক সহজেই হেরে গেল। গ্যাস্টিন চুক্তি হল। সেই অনুযায়ী স্লেসভিগের প্রশাসনিক দায়িত্ব পেল প্রুশিয়া, আর হোলস্টাইনের পেল অস্ট্রিয়া। কিন্তু এই ভাগাভাগিটাই তো পরে সমস্যা তৈরি করলো, তাই না? মনে হচ্ছে যেন বিসমার্ক এটা জেনে শুনেই করেছিলেন। ঠিক ধরেছেন, একদম প্ল্যান মাফিক। দুটো অঞ্চলের যৌথ মালিকানা আর আলাদা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে খুব তাড়াতাড়ি প্রুশিয়া আর অস্ট্রিয়ার মধ্যে মতবিরোধ আর টেনশন শুরু হলো। কে কিভাবে শাসন করবে, কার প্রভাব বেশি থাকবে, এই নিয়ে ঝামেলা। বিসমার্ক ঠিক এই পরিস্থিতিটাই ব্যবহার করলেন অস্ট্রিয়ার সাথে একটা ফাইনাল শোডাউনের ক্ষেত্র তৈরি করতে। তিনি জানতেন জার্মান রাজ্যগুলোর নেতৃত্ব পেতে হলে অস্ট্রিয়াকে সরাতেই হবে। এরপরই তাহলে এলো সেই বিখ্যাত 7 সপ্তাহের যুদ্ধ বা অস্ট্রো প্রুশিয়ান যুদ্ধ 1866 সালে। এখানে বিসমার্কের কূটনীতি কতটা সফল ছিল? ওই যে বলছিলেন প্রতিপক্ষকে অ্যাটাক করে দেওয়ার কৌশল। অবিশ্বাস্য সাফল্য। যুদ্ধের আগেই বিসমার্ক একেবারে পাকা খেলোয়াড়ের মতো নিশ্চিত করলেন যে ফ্রান্স নিরপেক্ষ থাকবে, সম্ভবত রাইন অঞ্চলে কিছু সুবিধার একটা অস্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে। আর রাশিয়া? রাশিয়াও প্রুশিয়ার দিকেই ঝুঁকেছিল কিছুটা, কারণ তার আগে পোলিশ বিদ্রোহ দমনে প্রুশিয়া রাশিয়াকে সাহায্য করেছিল। আর ইতালি তো অস্ট্রিয়ার কাছ থেকে ভেনেশিয়া দখল করার লোভে প্রুশিয়ার সাথে সরাসরি মৈত্রী চুক্তিই করে ফেলেছিল। যুদ্ধের ময়দানে অস্ট্রিয়া কার্যত একাই লড়ল। তার ওপর প্রুশিয়ার ছিল উন্নত রেল যোগাযোগ, আধুনিক নিডলগান যা অনেক দ্রুত গুলি চালাতে পারত, আর জেনারেল মলটকের অসাধারণ রণকৌশল। শ্যাডোবাজ ওয়ার যুদ্ধে অস্ট্রিয়ান বাহিনী বুড়িতারা হেরে গেল। মাত্র 7 সপ্তাহেই খেলা শেষ। এই যুদ্ধের ফলাফল জার্মানির ঐক্যের পথে কতটা এগিয়ে দিল? এটা ছিল একটা বিরাট পদক্ষেপ, ফার্স্ট ক্লাস জাম্প। প্রথমত, অস্ট্রিয়া জার্মান রাজনীতি থেকে পুরোপুরি আউট হয়ে গেল। পুরনো জার্মান কনফেডারেশন ভেঙে দেওয়া হলো। প্রুশিয়া উত্তরের সব জার্মান রাজ্যকে নিয়ে তৈরি করল উত্তর জার্মান কনফেডারেশন, নর্থ জার্মান কনফেডারেশন, যার প্রেসিডেন্ট হলেন প্রুশিয়ার রাজা আর চ্যান্সেলর হলেন বিসমার্ক। স্লেসভিগ, হোলস্টাইন সহ আরও কিছু এলাকা সরাসরি প্রুশিয়ার অংশ হয়ে গেল। মানে ক্ষমতার ভরকেন্দ্র পুরো ঘুরে গেল। একদম। ইউরোপের ক্ষমতার ব্যালেন্স স্পষ্টভাবে প্রুশিয়ার দিকে চলে এলো। জার্মানির একত্রীকরণ তখন শুধু সময়ের অপেক্ষা। উত্তর জার্মানি তো একত্রিত হলো প্রুশিয়ার নেতৃত্বে, কিন্তু দক্ষিণের যে বড় রাজ্যগুলো ছিল, যেমন বাভারিয়া, ভুর্টেমবার্গ, বার্ডেন, তারা তো তখনও এই কনফেডারেশনের বাইরে। তাদের কিভাবে এক ছাতার তলায় আনা হলো? বিসমার্ক বুঝলেন যে দক্ষিণের এই রাজ্যগুলো, যারা মূলত ক্যাথলিক এবং প্রুশিয়ার ক্ষমতা নিয়ে একটু সন্দিহানও ছিল, তারা এমনি প্রুশিয়ার নেতৃত্বে আসবে না। তাহলে তাদের একত্রিত করার জন্য দরকার একটা কমন এনিমি, একটা সাধারণ শত্রুর বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগকে একদম তুঙ্গে নিয়ে যেতে হবে। আর সেই সম্ভাব্য শত্রু ছিল ফ্রান্স। ফ্রান্স ও প্রুশিয়ার এই বাড়বাড়ন্ত দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তারা কোনোভাবেই চাইছিল না যে জার্মানি পুরোপুরি এক হয়ে ইউরোপের প্রধান শক্তি হয়ে যাক। বিসমার্ক শুধু একটা সুযোগ খুঁজছিলেন ফ্রান্সকে যুদ্ধে টেনে আনার। আর সেই সুযোগটা এলো স্পেনের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে, তাই তো? এটাই কি সেই বিখ্যাত অ্যামস টেলিগ্রাম কেলেঙ্কারি? হ্যাঁ, এটাই সেই কুখ্যাত বা বিখ্যাত যাই বলুন ঘটনা। স্পেনের সিংহাসন খালি হলে সেখানে প্রুশিয়া রাজবংশের এক দূরসম্পর্কিত আত্মীয়র নাম প্রস্তাব করা হয়। ফ্রান্স এতে ভয়ানক আপত্তি জানায়, কারণ তারা চায়নি যে তাদের চারিদিকে হোয়েনজোলন বংশের শাসন থাকুক। তখন ফরাসি রাষ্ট্রদূত কি করলেন?
রাজা কথা দেন যে ভবিষ্যতে প্রুশিয়া আর কখনো স্পেনের সিংহাসনে তাদের দাবি সমর্থন করবে না। রাজা অবশ্য বিনয়ের সাথে এই দাবি প্রত্যাখ্যান করেন আর আলোচনার মূল কথাটা বিসমার্ককে টেলিগ্রাম করে জানিয়ে দেন। আর বিসমার্ক সেই টেলিগ্রাম নিয়েই খেললেন আসল চালটা। ঠিক তাই। বিসমার্ক ওই টেলিগ্রামের ভাষা এমনভাবে এডিট করে সংবাদপত্রে ছাপালেন যাতে মনে হয় প্রুশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে সাংঘাতিক অপমান করেছেন। আবার ফরাসিদের কাছে খবরটা এমনভাবে পৌঁছালো যেন তাদের দাবি অত্যন্ত অভদ্রভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফল যা হওয়ার তাই হলো। এই সম্পাদিত টেলিগ্রাম ফ্রান্সের জনমতকে একদম ফুঁসিয়ে তুলল। সম্রাট তৃতীয় নেপোলিয়ন অসীম চাপে পড়ে 1870 সালে প্রুশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসলেন। ঠিক যেমনটা বিসমার্ক চেয়েছিলেন। একদম। ফ্রান্সকে আক্রমণকারী হিসেবে দেখানোর ফলে দক্ষিণের জার্মান রাজ্যগুলো তাদের পুরনো দ্বিধা ভুলে গেল। জাতীয়তাবাদের টানে তারা উত্তর জার্মান কনফেডারেশন অর্থাৎ প্রুশিয়ার পক্ষ নিল। এরপর শুরু হলো ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল কী ছিল? এটাও কি আগেরগুলোর মতোই একপেশে ছিল? অনেকটাই তাই। প্রুশীয় তথা জার্মান বাহিনীর প্রস্তুতি, সংগঠন, রণকৌশল, এমনকি সংখ্যাও ফরাসিদের চেয়ে অনেক ভালো ছিল। সেডানের যুদ্ধে ফরাসিদের এমন হার হল যে সম্রাট তৃতীয় নেপোলিয়ন নিজেই তার পুরো বাহিনীসহ আত্মসমর্পণ করলেন। এরপর জার্মান বাহিনী সোজা প্যারিস অবরোধ করল। ফ্রান্সের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ল। এবং এই চূড়ান্ত বিজয়ের মুহূর্তেই ভার্সাই প্রাসাদে একীভূত জার্মানির ঘোষণা করা হলো, তাই না? ভাবতেই কেমন লাগে। হ্যাঁ, ফরাসিদের অপমানের চূড়ান্ত নিদর্শন হিসেবেই হয়তো জায়গাটা বেছে নেওয়া হয়েছিল। 1871 সালের 18 জানুয়ারি শত্রু দেশের রাজধানী দোরগোড়ায় ওই ভার্সাই প্রাসাদের বিখ্যাত আয়নামহল বা হল অফ মিরর্সে জার্মানির বিভিন্ন রাজ্যের শাসক, রাজন্যবর্গ আর সেনাপতিদের সামনে প্রুশিয়ার রাজা প্রথম ভিলহেমকে সমগ্র একীভূত জার্মান সাম্রাজ্যের সম্রাট বা কাইজার হিসেবে ঘোষণা করা হলো। জন্ম নিল একটা নতুন ইউরোপীয় সুপার পাওয়ার। পরাজয় তো বটেই, তার সাথে ফ্রান্সকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে বিপুল অঙ্কের টাকা দিতে হয়েছিল। আর তাদের দুটো খুব গুরুত্বপূর্ণ আর খনিজ সম্পদে ভরা প্রদেশ অ্যালসেস আর পূর্ব লোরেন জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। ওহ, এটা তো বিরাট ক্ষতি। হ্যাঁ, আর এই ঘটনাটা ফ্রান্সের মনে একটা গভীর ঘা এবং প্রতিশোধের ইচ্ছা তৈরি করে, যা পরের কয়েক দশক ধরে ইউরোপের রাজনীতিকে বিষিয়ে রেখেছিল। আর এই পুরো প্রক্রিয়ার যিনি মূল কারিগর, অটো ভন বিসমার্ক, তিনি ইতিহাসে পরিচিত হলেন লৌহ মানব চ্যান্সেলর বা আয়রন চ্যান্সেলর হিসেবে। তার ভূমিকা তো সত্যিই অস্বীকার করার উপায় নেই। নিঃসন্দেহে তার ওই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, যাকে বলে রিয়েল পলিটিক, তার ক্ষুরধার কূটনীতি আর দরকার মতো কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা, এগুলো ছাড়া এত তাড়াতাড়ি এবং প্রুশিয়ার শর্ত মেনে জার্মানির একত্রীকরণ প্রায় অসম্ভব ছিল। তিনি সত্যিই ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া কয়েকজন বিরল ব্যক্তিত্বের একজন। এই একত্রীকরণের তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ফলাফল কি হয়েছিল ইউরোপ এবং বাকি বিশ্বের জন্য? সুদূরপ্রসারী এবং আমূল পরিবর্তনকারী। প্রথমত, ইউরোপের একেবারে হার্টল্যান্ডে একটা বিশাল, শিল্পোন্নত, সামরিকভাবে শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রের জন্ম হল। এটা মহাদেশের যে পুরনো ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার ছিল, সেটা রাতারাতি বদলে দিল। জার্মানি হয়ে উঠল ইউরোপের প্রধান শক্তি। আর এর প্রতিক্রিয়া কি হলো? দ্বিতীয়ত, এই নতুন শক্তির উত্থান পুরনো শক্তিগুলোর মধ্যে, বিশেষ করে ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে গভীর টেনশন তৈরি করল। ফ্রান্স তো প্রতিশোধ নিতে মরিয়া, ব্রিটেন ভয় পেল ইউরোপে একা জার্মানির দাদাগিরি নিয়ে। এর ফলে ইউরোপ জুড়ে নতুন করে মৈত্রী জোট আর পাল্টা জোট তৈরির হিড়িক পড়ে গেল। একদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি আর ইতালিকে নিয়ে তৈরি হলো ট্রিপল অ্যালায়েন্স, অন্যদিকে ফ্রান্স, রাশিয়া আর ব্রিটেন কাছাকাছি এসে তৈরি করল ট্রিপল এন্টেন্ট। আর এই জোট ব্যবস্থা, হ্যাঁ, এই জোট ব্যবস্থা, পারস্পরিক অবিশ্বাস আর অস্ত্র বাড়ানোর প্রতিযোগিতা, এই সব কিছু মিলেই ধীরে ধীরে ইউরোপকে ঠেলে দিল প্রথম বিশ্বযুদ্ধের দিকে। বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণই ছিল এই নতুন জার্মানির উত্থান আর তার ফলে তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতা। তার মানে জার্মানির একত্রীকরণ শুধু জার্মানির ভেতরের ব্যাপার ছিল না, এটা বিশ্ব ইতিহাসেরই একটা টার্নিং পয়েন্ট ছিল।
একদম ঠিক। এই ঘটনাটা দেখায় যে কিভাবে জাতীয়তাবাদী আবেগ, অর্থনৈতিক শক্তি, বিচক্ষণ, কূটনীতি আর সামরিক শক্তি এই সব কিছু মিলে একটা আধুনিক জাতিরাষ্ট্র তৈরি করতে পারে, আবার একই সাথে আন্তর্জাতিক সম্পর্কেও কি বিশাল ওলটপালট ঘটাতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম অটো ভন বিসমার্কের নেতৃত্বে প্রুশিয়া কিভাবে খুব ক্যালকুলেটেড উপায়ে ধাপে ধাপে 3টি যুদ্ধ এবং নিখুঁত কূটনৈতিক চালের মাধ্যমে খণ্ডবিখণ্ড জার্মান রাজ্যগুলোকে এক করে একটা শক্তিশালী জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। লৌহ ও রক্ত নীতি আর রিয়াল পলিটিক এক্ষেত্রে ছিল মূলমন্ত্র। হ্যাঁ, পুরো প্রক্রিয়াটা ছিল অত্যন্ত জটিল, যেখানে জাতীয়তাবাদের হাওয়া, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, বড় শক্তিগুলোর নিজেদের মধ্যে রেষারেষি, আর অবশ্যই বিসমার্কের মতো একজন অসাধারণ, মানে বলতে পারেন জিনিয়াস নেতার ভূমিকা সবকিছু মিলেমিশে কাজ করেছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। একটা জাতিরাষ্ট্র তৈরি করার জন্য বিসমার্কের এই লৌহ ও রক্ত নীতি, মানে যুদ্ধে পথটা বেছে নেওয়া, সেটা কি ওই সময়ের পরিপ্রেক্ষিতে অনিবার্য ছিল? এই ধরনের নীতির প্রয়োগের নৈতিকতা নিয়ে কি প্রশ্ন তোলার অবকাশ আছে? আর আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় জাতি গঠন, সংঘাত বা বিচ্ছিন্নতার নানা সমস্যা দেখি, তখন 19 শতকের জার্মানির একত্রীকরণের এই ইতিহাস থেকে কি কোনো প্রাসঙ্গিক শিক্ষা পাওয়া যেতে পারে? এই প্রশ্নগুলো রইল ভাবনার জন্য।